এটা ছাড়া কি আরো কোনোভাবে করা যায়? যায়, অনেকভাবে করা যায়। আমি আরেকটা বিষয় আপনাদেরকে একটু শেয়ার করি আপনাদের সাথে। এই বিষয়গুলো যারা এই ক্যাটাগরিগুলোতে ইন্টারেস্টেড, এই পিপল গুলোকে আপনারা ধরবেন যারা এগুলোতে ইন্টারেস্টেড। দেখেন এখানে কত মানুষ ইন্টারেস্টেড, কি পরিমাণ লোকজন এখানে ইন্টারেস্টেড। আপনারা যদি একটু দেখেন যে এই বিষয়গুলো নিয়ে জানা, যারা ডিজাইন নিয়ে কাজ করেন, যারা হচ্ছেন অ্যানিমেশন নিয়ে কাজ করেন, এই ভিডিওগুলো দেখে 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 খুঁজে খুঁজে বের করে মার্কেটিং নিয়ে যারা কাজ করেন, কি পরিমাণ মানুষ ইন্টারেস্টেড। এই যে দেখেন এরা সবাই ইন্টারেস্টেড এই বিষয়গুলোর উপরে। তাদের একটা সফট কর্নার আছে, রাইট? এইসব ধরনের রিলস, এইসব ধরনের ভিডিওর উপরে একটা সফট কর্নার আছে। অর্থাৎ তাদেরকে আমার হচ্ছে একদম রিয়েল টাইম ক্লায়েন্ট তারা আমার, মানে তাদেরকে আমার কি করতে হবে, তাদেরকে আমার ফলো করতে হবে, তাদেরকে ফলো করে তাদের কাছ থেকে আমার ফলোটা ফিডব্যাক নিতে হবে। কি করে নিবেন, কিভাবে বুঝবেন তারা যে আপনাকে দিবে? প্রথমে যে কাজটা করবেন, এদেরকে খুঁজে বের করবেন কোন শ্রেণীর লোকজন থেকে বের করবেন। এই যে এটা দেখেন কত 26 সপ্তাহে আগে এটা করা হয়েছে, মানে হচ্ছে এই ভিডিওটা দেখা হয়েছে। কারণ আপনি যদি তাদেরকে এই যে এখানে একটা লাইক দিলেন বা এই ব্যক্তিদেরকে ওপেন করলেন, এদেরকে ফলো দিবেন বা এদেরকে খুঁজে বের করে এদেরকে ফলো দেওয়ার ট্রাই করবেন, আপনি কি রেজাল্ট পাবেন? 26 সপ্তাহ আগে পাবেন না। যেমন এই ব্যক্তিকে আমি যদি দিই, তাহলে মানে দেখেন উনি হচ্ছে কি পরিমাণ ফলো করে, বাট ওনাকে ফলো করে কে কয়জন, ফলোয়ার কতজন? 0। ফলোইং প্রচুর পরিমাণে। অতএব আপনি যদি ওনাকে ফলো দেন, ওনাকে যদি একটা ফলো দেন, আপনি ফলো একটা ফিডব্যাক পাবেন, এটা নিশ্চিত। এখন যার আছে ফলোয়ার বেশি, যেমন এই ব্যক্তির হচ্ছে উনি ফলো করে কম, ওনার ফলোয়ার বেশি, উনি ফলো করে এতজনকে, আর ওনার ফলোয়ার হচ্ছে এই পরিমাণ। আর ওনাকে যদি আমি ফলো দিই, উনি কি আমাকে ফলো ফিডব্যাক দেবে? মোটেও দেবে না, কারণ ওনার ফলোয়ার প্রচুর পরিমাণে ফলোয়ার আছে। সো এমন করে করে খুঁজে খুঁজে বের করতে হবে যে কাদের ফলোয়ার কম এবং কারা ফলো করে বেশি। যেমন এটা দেখলেন, এবং রিসেন্ট, এগুলো হচ্ছে রিসেন্ট গুলো দেখবেন। ধরুন হচ্ছে কালকে ভিডিওটা দিছে বা পরশু দিন দিছে, বা ধরুন হচ্ছে এই 2-3 দিনের মধ্যে ভিডিও দিছে, এইখানে যারা হচ্ছে এখান থেকে কি করেছে, লাইক কমেন্ট করছে, এটা যেহেতু রিসেন্ট তার মানে হচ্ছে তারা হচ্ছে অ্যাক্টিভ। তাদেরকে খুঁজে বের করে তাদের কাছে আগে দেখতে হবে তাদেরকে ফলো দেওয়া যায় কিনা। যেমন ওনাকে যদি ফলো দেন, আপনার ফলো ফিডব্যাক আসার সম্ভাবনা আছে। কি করবেন, ওনাদেরকে কয়েকটা লাইক কমেন্টস করে তারপর একটা ফলো দিয়ে দেবেন। তাহলে কি হবে, উনি প্রচুর পরিমাণে ফলো করে এবং ওইগুলো ফলো ওনার ফিডব্যাক আসার কারণেই ওনার ফলোয়ার এত বেশি। সো কি করতে হবে, এদেরকে ফিডব্যাক দিলে, ভালো একটা ফিডব্যাক দিয়ে একটা ফলো দিয়ে দেন, এরা আপনাকে ফলো ফিডব্যাক করবে। এইটা হচ্ছে রিয়েল টাইম। এরা যেহেতু এগুলোতে ইন্টারেস্টেড, আপনি এই ধরনের কোনো কিছু দিলেই সাথে সাথে এরা দেখবে। এই দেন রোবোটিক অনেক আছে, আপনার রিলস প্রচুর পরিমাণে দেখবে। আপনার কি করবে, আপনার কি বলেন, লিঙ্কে ক্লিক করে ওরা যাবে। এখন যদি আপনি বাংলাদেশি 10 জনকে এখানে অ্যাড করেন যে এটার সম্পর্কে বোঝেই না, আপনি যদি ইন্ডিয়ান 5 জনকে অ্যাড করেন, আপনাকে এটা সম্পর্কে বুঝলেও সেটা যাবে না। প্রচন্ড চালাক, দুর্দান্ত চালাক মানুষ, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, অথবা তাদেরকে আপনি কোনোভাবে এখানে কি করতে পারবেন না, তাদেরকে আপনি কোনোভাবেই এখানে আপনার ইতে নিয়ে আসতে পারবেন না। অতএব আপনাকে বুঝতে হবে ইন্টারেস্ট পিপলকে আনতে হবে, যারা এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড তাদেরকে খুঁজে বের করে আপনি তাদেরকে ফলোয়ার বানাইতে হবে। প্রতিদিন 50 জনকে ফলো করেন, আপনি দেখবেন মিনিমাম 20 জন আপনাকে ফলো ফিডব্যাক করেছে। উইদিন 1 মান্থ আপনার হয়ে যাবে 5 থেকে 600 ফলোয়ার। রিলস দিবেন, ভাইরাল রিলস, অটোমেটিক্যালি আপনার ওইখান থেকে প্রচুর পরিমাণে ভিউ আসবে। এবং শুধু রিলস এর ভিউ নয়, ওইখান থেকে কি পাবেন, আপনি কিছু ট্রাফিক পাবেন, যেগুলো আপনার গিগকে র্যাঙ্ক করতে হেল্প করবে। প্রসেসটাকে বোঝেন, আজকে থেকে শুরু করেন, 1 মাস সময় নেন, চেঞ্জ হয়ে যাবে পুরো বিষয়টা। অনলি 1 মাস সময় নেন, আজকে থেকে শুরু করেন। মার্কেটিংটা করার আগে আগে বুঝেন অডিয়েন্সটা কারা। আমি ভাই এআই নিয়ে কাজ করি না, আমি কি নিয়ে কাজ করি, আমি মার্কেটিং নিয়ে কাজ করি, আমি ডিজিটাল মার্কেটিং। বিজনেসম্যানদেরকে আমার টার্গেট করতে হবে। করেন বিজনেসম্যানদের, হিউজ পরিমাণে বিজনেসম্যান আছে এখানে। আপনারা দেখেন বিজনেসম্যান প্রচুর পরিমাণে, বিজনেস ওনার থেকে প্রচুর পরিমাণে বিজনেসম্যান আছে, প্রোডাক্ট সেলিং লোকজন আছে হিউজ পরিমাণে। খুঁজে বের করেন, ওদেরকে টার্গেট করেন, করে ওদেরকে খুঁজে বের করে নিয়ে আসেন। প্রসেস বুঝেন। 50 জন যদি রাখেন হচ্ছে ভিউয়ার্স, মানে এমন টেকনিক্যাল বিষয়গুলোতে যারা কাজ করবে, ধরুন হচ্ছে এই টেকনিক্যাল বিষয়গুলো যারা ফলো করবে, এমন 50 জন কে যদি আপনি এমন ভিউয়ার্স থাকেন যারা হচ্ছে ভিউ করবে আপনার রিলসটাকে, আর বাকি 50 জন রাখেন হচ্ছে আপনার রিলেভেন্ট, যারা আপনাকে কাজ দিতে পারে, এমন লোকজনদেরকে রাখেন। আপনি তো সবসময় আর এমন ধরনের টেকনিক্যাল বিষয়গুলো শেয়ার করবেন না, আপনি আপনার কাজের রিলসও আপনি এখানে শেয়ার করবেন। এই 50 জনের মধ্যে থেকে 2-1 জন হয়তো আপনার সাথে কন্ট্যাক্ট করতেও পারে। সো এইভাবেই মূলত কাজ আসে। মার্কেট প্লেস থেকে কাজ নেই, আগামী 2 মাস কাজ থাকবে না, এখন আমি তো মানে না খাই মরবো, ব্যাপারটা কেমন হবে না। হান্টিং করতে হবে, ক্লায়েন্ট নেই, আমরা ক্লায়েন্টদেরকে খুঁজে বের করে নিয়ে আসবো। শুধু মার্কেট প্লেসে কেন কাজ পাইতে হবে, মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা খুঁজে বের করবো। প্রসেস বুঝতে হবে।
সো যারা প্রচুর পরিমাণে প্রশ্ন করে যান যে ভাই আমি বুঝতেছি না, এই বিষয়টা বুঝতেছি না, আপনি আগে থিঙ্ক করেন যে আপনার অডিয়েন্স কারা। এটাই হলো আমাদের সবচেয়ে বড় প্রবলেম, অডিয়েন্সই বুঝতে পারি না। সো অডিয়েন্সকে বোঝেন, মার্কেটিং করেন, কাজে লাগান। পিন্টারেস্টের বিষয় বলতে গেছিলাম আপনাদেরকে, পিন্টারেস্টের বিষয় আমি আরেকটা বিষয় আপনাদের কাছে শেয়ার করি। পিন্টারেস্টটা যদি আমরা একটু দেখি, পিন্টারেস্ট অবশ্যই সবাই বিজনেস করে চালাবেন, আমি যদি বিজনেস করে চালাই। সো পিন্টারেস্টে আপনারা যদি লেখেন এআই, দেখেন এআই নিয়ে যদি লেখেন, দেখবেন প্রচুর পরিমাণে কি আসবে, রিলস আসবে। হ্যাঁ, প্রচুর পরিমাণে রিলস আসবে। যা ডিরেক্টটাতে যদি ঢোকা যায় আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে রিলস আসবে। এআই ভিডিওস আসে না কেন? একটা ভিডিওতে ঢুকতে পারলে হয়ে যেত, প্রচুর পরিমাণে আসতো। এআই 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 রিলেভেন্ট ভিডিও আপনারা দেখবেন, হিউজ পরিমাণে ভিডিও আছে যেগুলো প্রচুর ভালো ভালো কাজ করে, মানে এআই দিয়ে মূলত মেক করা ভিডিও। মানে কি ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের, মানে কত ধরনের সুবিধা, কত ধরনের ফেসিলিটিস পাওয়া যায়, এটা আপনারা দেখতে পাবেন। এগুলো একটু খুঁজে বের করতে হবে, বের করলে আপনারা পেয়ে যাবেন যে রোবোটিক কিছু এআই ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখলে আপনারা পেয়ে যাবেন। এক একটার ভিউ মিলিয়নের উপরে, মানে মিলিয়ন মিলিয়ন ভিউ, প্রচুর পরিমাণে ভিউ আছে এআই ভিডিওগুলোর উপরে। যদি এটা এআই না, আপনারা যদি একটু খুঁজে বের করতে পারেন তাহলে হয়তো দেখতে পাবেন হিউজ পরিমাণে ভিউ। তাহলে এগুলো কেন দিবেন? এগুলো থেকে প্রচুর পরিমাণে লোকজন ট্রান্সফার হয়, প্রচুর পরিমাণে। যেমন আমার যে লাস্ট আমি যে অর্ডারটা পেয়েছিলাম, আমি আপনাদেরকে হয়তো গত ক্লাসে দেখিয়েছিলাম বা তার আগের ক্লাসে দেখিয়েছিলাম, সেটা আমার পিন্টারেস্ট থেকে আসছে। তো আপনি যখন মার্কেটিং করবেন, এই মার্কেট, এই যে এআই, এআই এই হচ্ছে এআই, এগুলো হচ্ছে, এটা যদি পিকচারটা, বাট এই আপনার ভিডিও দিবেন, এটা হচ্ছে পিকচার দিয়ে করা, তারপরে ভিডিও দিয়ে করবেন, এই ধরনের গুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিউ হয়, হিউজ ভিউ হয়, মানে একদম ম্যাক্স লেভেলের ভিউ হয়। আপনারা যাদের বিজনেস অ্যাকাউন্ট আছে, যারা অনেকদিন যাবত মার্কেটিং করছেন, তাদের যাদের মোটামুটি লেভেলের ভিউয়ার্স আছে, মান্থলি 1 মিলিয়ন 1.5 মিলিয়ন এমন ভিউয়ার্স আছে, আপনাদের যদি কোনো ধরনের কোনো রিলস দেন, আই মিন কোনো শর্ট ভিডিও দেন, এমন ছোট ছোট ভিডিও দেন, তাহলে ওদের দেখতে পাবেন 1 মিলিয়নের উপরও ভিজিটর আপনাদের এই রিলসের মাধ্যমে আসে পিন্টারেস্ট থেকে। সো এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, ইমপ্লিমেন্ট করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে। আসলে আমার ক্লাসটা নেওয়ার পরিকল্পনা ছিল না, যেহেতু আপনাদেরকে ডেট দিয়ে ফেলছি, আমি তার যে জন্য মূলত আসা, আমি সারাদিন আজকে বাইরে ছিলাম, আমার কিছু ছিল, বড় একটা অ্যানাউন্সমেন্ট। জি জি জি, একটা কোশ্চেন ছিল, করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। স্যার আমরা একদিনে পিন্টারেস্টে কয়টা পিন করতে পারি বা পোস্ট আর কি দিতে পারি? দেখেন, একটা একটা থেকে একটা বিজনেস অ্যাকাউন্ট যদি থাকে, আপনি প্রথমের দিকে 70, 80, 100 পর্যন্ত করতে পারবেন। যখন আপনি রেগুলার, হ্যাঁ আমি একটু বলি, প্রথমের দিকে। আর তারপর যখন আপনি রেগুলার বেসিস এটা করা শুরু করবেন, উইথিন 10 days বা 20 days, এটা র্যান্ডমলি হয়, এটা বলবো না যে একসাথে হয়, র্যান্ডমলি এটা হয়, কারোর সাথে 10 দিনে হয়, কারোর সাথে 20 দিনে হয়। আপনার এটা করতে দিবে না, আপনাকে 70টা পর আর করতে দিবে না, তারপর ধীরে ধীরে কমতে থাকবে। আপনি 50টা করতে পারবেন, 1 মাস বা 1.5 মাস যাওয়ার পর আপনি 50টা করতে পারবেন, তারপর আবার করতে পারবেন না। যেমন একটা সময় ছিল, আমি যদি 2021 সালের কথা বলি, দৈনিক 200-র মতো পিন করা গেছে। একটা প্রসেস ছিল, যে কোনো যারা আমার আগের স্টুডেন্ট ছিলেন, যারা 2020 সালে 21 সালের দিকে আমার স্টুডেন্ট ছিল, তারা হয়তো বিষয়গুলো জানেন। কিছু টুলস ছিল, ওই টুলস এর মাধ্যমে দৈনিক 200 করে পিন করা গেছে, এবং আধা ঘন্টাতে 100 পিন করা গেছে, মানে 30 মিনিটে 100 পিন করা যেত। কিন্তু এখন আর পিন্টারেস্ট ওটা অ্যালাউ করছে না। এখন পিন্টারেস্ট আপনি ইউজুয়ালি একটা করতে পারবেন, মানে হচ্ছে আপনি একটা পিন করবেন, তারপর আবার আরেকটা পিন করবেন, এমন করে করা যায়। তার মানে হচ্ছে আপনি এখন প্রায় 50 থেকে 60টা পিন আপনি ডেইলি করতে পারবেন। এবং সেটাকে যদি একটা টেকনিক্যালি ইউজ করেন, টুলস এর নাম হয়তো বলতে পারছি না, কারণ এই টুলস গুলো এখন আর কাজ করছে না। এই টুলস গুলো ইউজ করলে আপনার কি হয়, পুরো সাইট হ্যাং হয়ে যায়, যে কারণে আমি টুলস এর নাম বলছি না। এই টুলস গুলো এখন আর কাজ করে না। যেই কাজটা আপনি করতে পারেন সেটা হলো, আমি একটু যদি দেখানোর ট্রাই করি,
যেটা আপনি টেকনিক্যালি কাজ করতে পারেন বেশি পিন করার জন্য, সেটা হয়তো আপনাদের জন্য সুবিধা হবে। আপনি রেগুলার 50টা পিন করার পরে, আপনি যখন রেগুলার 50টা পিন করে ফেলবেন, পিন করার পরে যে কাজটা করবেন, আপনি বাকি যে 50টা পিন আছে ওগুলো হচ্ছে আপনারা কি করে দিবেন, শিডিউল পিন করে দিবেন। মানে আজকের দিনেই আপনি শিডিউল পিন করে দিবেন। আপনার রেগুলার 50টা পিন কমপ্লিট, কোনো সমস্যা নেই। এখন আপনি কি করবেন, আপনি শিডিউল পিন করা শুরু করবেন। মানে হচ্ছে আমি এখন দিব না, আমি শিডিউল পিন করব। সো আপনি এখান থেকে এসে শিডিউল পিন করতে পারবেন। যখন একটা পিন করবেন, আমি এখান থেকে যদি একটু দেখাই তাহলে তো বুঝতে পারবেন। আপনারা হয়তো সবাই এগুলো করেন, সো করলে হয়তো বুঝতে পারবেন। ওরে বাবা, আচ্ছা এই যে পিনে চলে আসলাম। এখান থেকে আপনারা চাইলে শিডিউল পিন করতে পারেন। তো আপনি যেটা করবেন যে সকালে পিন করে দিলেন, পিন করে দেওয়ার পরে এখান থেকে যে শিডিউল পিন করা যায়, আমি একটা পিকচার অ্যাড করলেই হয়তো এখানে দেখাবে, যে কোনো একটা পিকচার অ্যাড করলেই হয়তো এখান থেকে দেখা যাবে। আমি ধরে নিলাম এই পিনটা আমি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি। এখন আমার কাছে সবকিছু চলে আসবে। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে যেখানে এখান থেকে আপনি শিডিউল পোস্ট ডেট এবং দিয়ে পোস্ট করে দিতে পারবেন, যে আমি ডেট দিয়ে শিডিউল পোস্ট করে দিতে পারবেন। আপনি 50টা রেগুলার পিন করার পরে আপনি যেটা করবেন, বাকিটা হচ্ছে শিডিউল পোস্ট করে দেওয়ার ট্রাই করবেন। আগে একটা প্রসেস ছিল যেটা, যেমন আমি ওটা পুরোটা ইনফরমেশন দেওয়ার পরে আমি এখানে ক্লিক করে এটা ডুপ্লিকেট করা যেত। আমি দেখা যেত আমার ইনফরমেশনটি ফুলফিল করে আমি জাস্ট সবগুলোকে ডুপ্লিকেট করে পিকচারটা চেঞ্জ করে দিতাম, কিন্তু এটা আর এখন করা যাচ্ছে না। ওই টুলসটাকেই আর কোনোভাবে অ্যালাউ করছে না, ঠিক আছে, যে কারণে আর এটা করা যাচ্ছে না। সো এইভাবে করতে পারেন, এইভাবে করলে হয়তো একটু বেশি পিন করতে পারবেন। ধন্যবাদ আপু। জি, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে। ভাইয়া ওই যে একটা প্রশ্ন ছিল ফেভার গিগের ব্যাপারে আর কি একটু। জি জি। ওটা হচ্ছে কি, ওই আমি আসলে একটা গিগ রিমুভ করতে যাচ্ছি, ওটার বদলে অন্য আরেকটা গিগ দিতে যাচ্ছি। রিমুভ করলে কি আমার র্যাঙ্কিং এ বা এই ধরনের কোনো কিছুতে সমস্যা হবে? মানে কাজটা আমি আসলে করতে যাচ্ছি না। আপনি যদি একটা গিগ ডিলিট করে দেন বা একটা গিগ রিমুভ করে দেন, ওইটার সাথে কোনোটার কোনোভাবেই কোনো ধরনের কোনো রিলেভেন্ট নাই, মানে এটার সাথে এটা কোনো ধরনের কোনো রিলেশন নাই। আপনি চাইলে একটা গিগ ডিলিট করে দিলেন, ওই গিগের জন্য এটা কোনো ধরনের এফেক্ট আসবে না আপনার অ্যাকাউন্টের মধ্যে। তবে এই ক্ষেত্রে কিছু একটা ব্যাপার আছে, যেটা হবে সেটা হলো আপনার ওভারঅল যে স্কোর আছে সেটা কমে যাবে। যেমন ওভারঅল আমার প্রত্যেক মাসে ধরুন আমার 10,000 ইমপ্রেশন আসে পার মান্থ, যেটা আমরা মূলত ফোন থেকে দেখতে পাই। আপনারা দেখতে পাবেন ফোন থেকে কিন্তু দেখা যায় ওভারঅল একটা স্কোর, তাই না? ওই স্কোরটা আপনার কমে যাবে। আপনি ফোন থেকে দেখবেন আপনার গিগের ওভারঅল স্কোর কমে গেছে। কেন কমে গেছে? আপনার যে গিগটা রান করছিল ওই গিগের যে ইমপ্রেশন আছে সেইটা সহ কিন্তু আপনার ফোনে দেখাতো যে 5,000 ইমপ্রেশন। এখন ওই গিগকে ধরেন আপনার প্রতি মাসে 1,000 করে ইমপ্রেশন আসে, আর 2টা গিগে আছে 4,000 ইমপ্রেশন। কারণ আপনি এটা ডিলিট করে দিলেন, তখন আপনার ওইখানে অটোমেটিক্যালি দেখা যাবে আপনার গিগের ইমপ্রেশন ডাউন। বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল, ওই যে কোনো বায়ার যদি আমার যেটা ইন্টারনাল যে ইয়েটা আছে, র‍্যাঙ্ক যেটা আছে, ওই কি বলে রিভিউ ইন্টারনাল রিভিউতে, আমি আসলে জানি না উনি কি দিছে। ইন্টারনাল রিভিউতে যদি মানে যদি খারাপ রিভিউ দেয়, যেটা ইয়েটা এক্সটার্নালটাতে যাই দিক, কিন্তু ইন্টারনালটাতে যদি খারাপ দেয় কোনো না কোনো কারণে, তো এটাতে এটা কি আবার মানে র‍্যাঙ্কে কেমন সমস্যা হবে, আর এটা রিকভার কিভাবে করব একটু আমাকে যদি। আচ্ছা, যদি রিসেন্টলি, জি 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 বলুন, আপনি বলুন। মানে রিসেন্টলি একটা ক্লায়েন্ট ওই যে মানে কাজ করানোর পর উনি বাড়তি কিছু আবদার করছে, মানে অনেক বড় কিছু কাজের আমার যে ডোমেইন ইয়ে করে দিছিলাম আমি, তো উনি যে ওখানে আরো অনেক বাড়তি কাজ চাইছে। যে জিনিসটা আমি বললাম যে এটার জন্য তুমি আরেকটা গিগে ইয়ে করো, নতুন কাজ হবে এটা। ও বলে কিনা আমি ডিসঅ্যাপয়েন্টেড, তুমি এটা করে দিতে হবে আমাকে, মানে এভাবে একটা ফোর্স করতেছে। তো আমার ধারণা করতেছে হয়তো ইন্টারনাল রিভিউতে কিছু করতে পারে, এরকম একটা ব্যাপার। এই যে এটার জন্য আর কি, এটার র‍্যাঙ্কিং এর ব্যাপারটা একটু আমাকে বলবেন, এটার সমস্যাটা কিরকম হতে পারে? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। ক্লায়েন্ট যদি কখনো কোনো ক্লায়েন্ট, যেমন ধরুন আমি একটা কাজ করেছি, আমি এখান থেকে যদি দেখাই আপনাদেরকে, আমার একটা কাজ হয়েছে কোনো একটা ক্লায়েন্টের সাথে। সো ক্লায়েন্ট সে কোনো কারণে ডিসঅ্যাপয়েন্টেড। ধরুন আমি কোনো একটা কাজ করেছি, সে ক্লায়েন্ট আমার কাছে কোনো কারণে সে বললো যে আমি তোমার কাছে আমার এই কাজের কারণে আমি তার সাথে কাজ করেছি, সে আমাকে বললো যে আমি তোমার কাছে ডিসঅ্যাপয়েন্টেড। কেন ডিসঅ্যাপয়েন্টেড? যে আমি তোমার কাজটা ভালো লাগে না, এই কারণে আমি করি না, এই কারণে আমি তোমার কাছে ডিসঅ্যাপয়েন্টেড। বা আমি এটা দিয়ে একটা কাজ করলাম, সে বললো এটা আমার কাছে ডিসঅ্যাপয়েন্টেড। কেন? তার কাজটা ভালো লাগে না। এখন যেটা হলো, আমি তাকে রিভিশন করে ক্লায়েন্টকে কাজটা দিয়ে দিলাম, সে পছন্দ করলো। সে আমার কাছে এক্সট্রা একটা আবদার করছে যে আমি তোমার কাছে বলছি তুমি আমার
একটা ডিজাইন করে দিছো, আমার এটা হয়েছে, ঠিক আছে, আমার আর একটা ডিজাইন করে দিতে হবে, অথবা আমার এক্সট্রা কাজ করে দিতে হবে। যদিও আমার এখানে যা যা করণীয় আছে, আমার ডিসক্রিপশনে যা যা আছে, আমি তার বাইরে তাকে কাজ দিব না। এটা হচ্ছে আমার তার সাথে কমিটেড। আমি ফাইবার এবং তার সাথে এই জায়গাতেই শুধু কমিটেড, এর বাইরে কিন্তু কমিটেড না। তাহলে ব্যাপারটা কি হলো, যখন কোনো ক্লায়েন্ট এক্সট্রা আবদার করবে এবং সেটার জন্য সে আপনাকে কোনো প্রকার ফোর্স করবে, আপনি সেটা ফাইবার এবং কোনো প্রকার অর্ডার যদি ক্যান্সেল করে, অর্ডার দেওয়ার পরে আপনি এই টাকাটা, যে টাকাটা আছে, এই টাকাটা আপনি তার যে মেসেজটা আছে, মেসেজটা দিয়ে সাপোর্টের কথা বলে আপনি তার কাছ থেকে রিফান্ড করতে পারবেন, ফাইবারের কাছ থেকে রিফান্ড করতে পারবেন। ক্লায়েন্ট আপনার কাছ থেকে রিফান্ড করে নিলে এই মেসেজটা আপনি ক্লায়েন্টকে দিলে যদি কোনো কারণে ক্যান্সেল করে দেয়, আপনি সেটা রিফান্ড করতে পারবেন। এটা আমরা অনেকেই জানি না যে তার প্রবলেমের জন্য সেটা ক্যান্সেল করে দিচ্ছে, মানে আমাকে এটা তুমি রিফান্ড করে দাও, ফাইবার সেটা রিফান্ড করে দিবে। এবার আসি হচ্ছে যে কোনো ক্লায়েন্ট যদি ইনার রিভিউ বাজে দেয়, যেমন আমাকে খুব বাজে একটা রিভিউ দিচ্ছে, সাপোজ আমি ধরে নিলাম আমাকে কোনো একটা ক্লায়েন্ট খুব বাজে একটা রিভিউ, যেমন আমার করণীয় কি, সে আমাকে এখানে এসে 5 স্টার দিয়ে দিল, এখানে এসে সে আমার দেখতে পেলাম যে 5 স্টার দিয়ে দিচ্ছে, এখানে এসে সে আমার 5 স্টার দিচ্ছে, কিন্তু ভিতরে গিয়ে সে হচ্ছে ইনার রিভিউ খুব বাজে দিচ্ছে। করণীয়টা কি? আপনার করণীয় যেটা, সেটা হলো ওই ক্লায়েন্ট ছাড়া এইটা রিভিউটা আর কোনোভাবেই আপনি রিকভার করতে পারবেন না। ওই ক্লায়েন্টের সাথে আপনি কথা বলে কোনোভাবেই তাকে কনভিন্স করতে পারবেন না। আপনার যেটা করতে হবে, আপনাকে নতুন করে অর্ডার নিয়ে ওই প্রসেসটাকে ক্যান্সেল করার জন্য মানে 2 মাসের মধ্যে একটা রিভিউতে, আপনি যদি একটা রিভিউ পান, একটা রিভিউতে 3% করে আপনার কমতে থাকে। মানে একটা রিভিউ যদি আপনি বাজে পান, ওটা 3% করে কমতে থাকে। ব্যাপারটা হচ্ছেন, একটু বোঝার ট্রাই করবেন। এখন যদি 2টা রিভিউ পান, আপনার 6% কমে যাবে। তাহলে এইটা যদি আবার আপনি ইনক্রিজ করতে যান, আপনি একটা রিভিউ পেলে 1% বৃদ্ধি পাবে। তাহলে যেটা হলো, সে যে বাজে রিভিউটা দিছে, এটা আপনার রিকভার করতে হলে আপনাকে আরো মিনিমাম 3 থেকে 4টা ভালো রিভিউ পাইতে হবে, তাইলে আপনি ওটা রিকভার করবেন। এছাড়া আপনার ক্লায়েন্টকে বেশি প্রায়োরিটি দেয় কে? ফাইবার। আপনি ফাইবারের কাছে যদি এই বিষয়টা নিয়ে কমপ্লেইনও করেন, কিছুই করার নেই, ফাইবার এটাতে কোনো কিছুই করবে না। অতএব ক্লায়েন্ট যদি কোনো অন্যায় আবদার করে, আপনি অবশ্যই এগুলোর স্ক্রিনশট নিয়ে সাথে সাথে ফাইবারকে দিয়ে দিবেন যে সে আমার এইগুলো বলতেছে, এখন সে আমাকে বাজে ফিডব্যাক দিচ্ছে বা বাজে ফিডব্যাক দিছে বা দিতে পারে। আপনার সম্ভাব্য বিষয়গুলো আপনি তাদের সাথে শেয়ার করবেন। তখন কি হবে, যদি সে এটা দেয়ও, সেটা আর কি হবে না, অ্যালাউ হবে না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছেন এই বিষয়টা একটু টেকনিক্যাল দেখতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, কিছু বিষয় নিয়ে কথা বলা দরকার। যেটা বললাম যে আমি আপনাদের মধ্যে থেকে, আমি সরি যেগুলো করছি, আপনাদের মধ্যে থেকে অনেকে আমার নক দিচ্ছেন। নক দেওয়ার পরে হচ্ছে, যখন আমি মানছিলাম না, তখন আমার টাকা পাঠাইছেন যে ভাই আমি আপনার কোর্সে ভর্তি হবো, আমি এখানে থাকতেছেন। এগুলো আসলে আমি অসংখ্যবার বলছি, যাদের স্কিল নাই তারা আমার নক দিয়ে লাভ নাই। সোহেল ভাই, আপনারা আমি আগের কোর্সেও বলছি, আপনি যতবার টাকা পাঠাবেন, আমি ততবার আমি আপনাকে টাকা ফেরত দেব। তারপর যে কি যেন সবুজ রানা, আপনার নামটা কি সোহেল রানা না সবুজ রানা, আমি বুঝতে পারছি না। আপনি টাকা পাঠাইছেন, আমি বলছি প্রকাশ্যে আপনার ছবি সহ, আমার যখন কি হবে, আমার কোর্স যখন চালু হবে, আপনার ছবি সহ আমি এটা আমার গ্রুপে পোস্ট করবো। কারণ আমি টাকা নেই নাই মানে হচ্ছে, আমি আপনার নিষেধ করছি মানে হচ্ছে, আপনারা এমন হয়েছেন যে টাকা পাঠানোর পরে আমি যখন ফেরত দেওয়ার কথা বলি, আপনি এই মানে খুব আজে বাজে এই মেসেজগুলো সহ আমি এখানে আপনাকে পাবলিশ করবো। আজকে ক্লাসে আমি দেখছি আপনি আসছেন, আমি যদি থেকে থাকেন আমি আপনাকে পাবলিশ করব। আমি বারবার বলছি যে ভাই, আমার কাছে আমি 5 জন নিয়ে কোর্স করাবো, কিন্তু কোন আনস্কিল, যাদের কোনো স্কিল নাই, তারা আমার কাছে আইসেন না। আপনার টাকা নষ্ট হবে, আমার সময় নষ্ট হবে। আমি খুব স্ট্রিক্ট ভাই। এই কোর্স বিষয়টা হচ্ছে, আপনারা আসছেন এখান থেকে বিষয় বেটার কিছু শিখে আপনাদের ক্যারিয়ারটা ভালো করার জন্য। এখন আমি একজনকে টাকার লোভে নিয়ে নিলাম, নেওয়ার পরে যেটা হলো, আপনি জানেন না কোনো কিছু, আপনার কোনো স্কিল নাই, আপনি ডাটা এন্ট্রি জানেন, এটা একটা স্কিল, কিন্তু আপনার কোনো স্কিল নাই, আপনি জানেন না, অথচ আপনি এখানে ভর্তি হলেন, আমার সময়টা নষ্ট হবে। আর যারা যে 2-4 জন ছেলে ছিল ভর্তি হওয়ার সুযোগ পাবে, তাদের সুযোগটা নষ্ট হবে। সেগুলো আসলে সত্যি খুব দুঃখজনক। আমি আপনাদেরকে বারবার করে বলছি, আমি ভাই আসলে এটা আমার বিজনেস না, আমি ভালো লাগে সেখান থেকে আমি শিখাই। আমি ফ্রি ক্লাসে যা দিই, এই যে আশিক ভাই আছে আমার পেড ক্লাসের স্টুডেন্ট, আপনি জিজ্ঞেস করেন, আমি পেড কোর্সে যা দিই তার থেকে হয়তো একটু কম দিই, কিন্তু আমি ফ্রিতে অনেক কিছু দিই। আপনারা এগুলো যদি না নিতে পারেন, আপনারা যদি না, আপনাদের যাদের প্রবলেম আছে ভাই, আপনারা ফ্রি ক্লাসগুলো করেন, আমি রেগুলার বেসিস প্রত্যেক সপ্তাহে দিচ্ছি। আপনি নিজে একটা স্কিল শিখে আসেন, ইমপ্লিমেন্ট করেন,
আমাকে আপনারা পাচ্ছেন, আমি সাপোর্ট দিচ্ছি, এটা কিছু করেন, এগুলো কাজে লাগান। সময় নষ্ট করতেছেন মানে হচ্ছে আপনারও সময় নষ্ট হচ্ছে, আপনার জায়গাতে যারা যারা আসবে তাদেরও সময় নষ্ট হবে। এগুলো না করে ভাই কিছু কোনো একটা স্কিল শিখেন। 2023 চলে গেছে, 24 সালে আপনি টার্গেট নেন আগামী 3 মাসের মধ্যে আমি একটা স্কিল শিখবো, মোর দেন এনাফ। যে কোনো একটা স্কিল 3 মাস সময় দেন। এআই ক্যাটাগরি সবচেয়ে সহজ, শুধুমাত্র ইউজটা শিখে নেন। মানে আপনি মানে 10 থেকে 15 দিন যদি সময় দেন, আপনি এআই দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করা যায়, এই বিষয়গুলো আসলে পুরো এআই দিয়ে কিভাবে লোগো মেক করা যায়, এআই দিয়ে গ্রাফিক্স কিভাবে তৈরি করা যায়, এগুলো আপনারা শিখতে পারবেন। জাস্ট 15 দিন সময় দিলে কিভাবে লিখতে হয়, আর্টিকেলটা কিভাবে লিখতে হয়, এগুলোর উপরে কিন্তু ফাইবারে প্রচুর পরিমাণে সার্ভিস আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এর চেয়ে সহজ কোনো রাস্তা নাই। মানে খুব শর্টকাটে কিছু করা যায় না ভাই। আপনারা যে শর্টকাট খুঁজছেন, এই শর্টকাটে আসলে কিছু করা যায় না। মানে সিরিয়াসলি এত শর্টকাটে অল্প সময়ে কোনো কাজ শিখে এটা কিছু করা যায় না। এর উপরে প্রচুর পরিমাণে সার্ভিস আছে, যে সার্ভিসগুলো ফাইবারের যেমন আপনি দিতে পারবেন, ঠিক সেম থিং এই সার্ভিসগুলি আপনি কি দিতে পারবেন, এই সার্ভিসগুলো আপনি মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টকে দিতে পারবেন, শুধু আপনার প্রসেসটা জানা। প্রশ্ন হলো ভাই ওরা তো আমাদের চেয়ে ভালো ইংলিশ জানে, ওনারা তো এগুলো করতে পারে। ওনাদের এত সময় নাই ভাই, এত সময় নাই। এআই সার্ভিস নিয়ে কোনো কিছু করে এত সময় নাই যে ওদেরটা কোনো একটা বিষয়ের উপরে কাজ করে 3-4 ঘন্টা 5 ঘন্টা সময় দেবে। আপনাকে দিবে $5 বা $10, আপনাকে সারাদিন বা 3 দিন 4 দিন কাজ করাবে। এরা 1 ঘন্টা কাজ করলে প্রায় $20 থেকে $22 বা $18। তো আপনার তো দরকারটা কি? সারাদিন সময় দেওয়া তাদের দরকার আছে? দেখেন এগুলোর উপরে, দেখেন এই যে এগুলো সার্ভিস, এই সার্ভিসগুলোর উপরে এরা কি করতেছে দেখেন। একবার দেখেন $200 করে নিচ্ছে। গিগ আছে কয়টা? গিগ আছে মাত্র 768টা গিগ। দেখছেন অল্প গিগ ভাই। এগুলো গুগল থেকে আপনারা ফ্রিতে করাতে পারবেন। ধরলাম এটা পারলাম না ভাই, এটা আমার হচ্ছে হচ্ছে না, এটা হচ্ছে পেড, আমি করলাম না এটা। আপনার কাছে এমন অসংখ্য সার্ভিস আছে, অসংখ্য চ্যাট জিপিটি বট, চ্যাট বট নিয়ে কাজ করতে পারেন। কি আছে, কি করতেছেন? আর্টিকেলে যে আর্ট আছে, ভিডিও আর্ট, এগুলো তো আপনার এআই ইজিলি করে দেবে আপনাকে। এআই এগুলো, এই যে ভিডিওগুলো, এগুলো কি হাতে ডিজাইন করা? একটাও ডিজাইন করা না। এগুলো হচ্ছে ভিডিও, পুরো ভিডিওগুলো কে করে দেয়? এআই জেনারেট করে দেবে। এগুলো কি আপনি নিজের হাতে করবেন? কোনো কিছু তো নিজের হাতে করার মতো না। এই যে একটাও নিজের হাতে করার মতো না, এগুলো একটাও নিজের হাতে। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আপনার একদম এআই জেনারেট, হিউম্যান জেনারেট কোনো কিছুই নেই। যা আছে সব হচ্ছে এআই জেনারেট। শুধুমাত্র যেটা করতে হবে, ক্লায়েন্টের ডিসক্রিপশনটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? এই যে কি পরিমাণ কাজ করছে, $30 করে প্রায় 145টা কাজ করে ফেলছে। সার্ভিস কয়টা আছে এখানে? 999টা। দেখলেন, এগুলো শিখতে বেশি সময় লাগে না ভাই। এগুলো শিখে মার্কেট প্লেসে নেমে যান। প্রসেসটা বুঝেন কিভাবে র্যাঙ্ক করতে হয়, কাদের কাছে যে মার্কেটিং করতে হয়, কাদের কাছে কি বললে এগুলো কাজ হবে। এগুলো বুঝে মার্কেট প্লেসে নেমে যান, বেটার কিছু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমাকে অনেকে বলেন যে ভাই ক্লাসের ভিডিও পাই না। আসলে এই ভিডিওগুলো দেওয়ার মতো না। এই বিষয়গুলো আসলে ছোট ছোট টপিকস, তো এগুলো দেওয়ার মতো না। দেওয়ার মতো ভিডিও আমি সিরিয়াল কিছু ভিডিও বের করছি। আর যাদেরকে নিয়ে আসলে খুব কড়া কথা বলছে, আমি সরি ভাই। আসলে আমি আসলে চাই আপনাদের টাকা নষ্ট না হোক, আমি আসলে চাই আপনাদের সময় নষ্ট না হোক। এখানে এসে যেন আপনারা কিছু শিখতে পারেন। যারা টাকা দিয়ে যেখানেই শিখবেন না কেন, কিছু শেখার জন্য কোর্সে যাবেন। যদি কিছু শিখতে না পারেন তাহলে ওই কোর্সে যাওয়ার দরকার নেই। সময়টা নষ্ট করবেন, টাকাটা নষ্ট করবেন। জি ভাই বলেন। আরিফ ভাই কিছু বলতে চাচ্ছিলেন? জি ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম, জি জি, আমি আপনাকে অনেকদিন ধরেই ফলো করি। আপনি যখন কোর্স লঞ্চ করেন তখন আমার পকেটে টাকা না থাকার কারণে আমি এডমিশনটা নিতে পারি না আর কি। তো আপনি আবার মনে হয় একটা ব্যাচ শুরু করছেন, ওইটা কি ফিল আপ হয়ে গেছে? না, ওইটা ফিল আপ হয়নি। ওইখানে ফিল আপ হবে না। কারণ হচ্ছে এখনো পর্যন্ত যারা যারা দিছে, আজকে পর্যন্ত আমি লিস্ট করলাম প্রায় 16-17 জন বাদ যাবে। কারণ হচ্ছে ক্যাটাগরি নেই ওইখানে। ফর্মের মধ্যে দেওয়া আছে আপনার ক্যাটাগরি কি, অনেকেই ক্যাটাগরি দিতে পারে না। তার মানে হচ্ছে যেটা ওরা বাদ যাবে। ঠিক আছে, আচ্ছা, আমি ফর্মটাও চেক করে নিই আর কি। এজন্য ভাবলাম যে হয়তো বা 20 জন নেবেন, হয়ে গেছে মনে হয়। ওটা ফর্ম চেক করতে পারেন। এখানে ক্যাটাগরি দেওয়া আছে। যাদের ক্যাটাগরি নেই, তারা যারা দিতে পারেনি তাদের ওটা বাদ যাবে। কারণ আমি আনস্কিল কাউকে এখানে নিব না। অতএব ওনাদের সময় মতো ওনাদের টাকা এবং মেসেজ সহ আমি একদিন হয়তো আমার গ্রুপে স্ট্যাটাস দিয়ে দিব। কারণ এগুলো নিয়ে পরে যেন কথাবার্তা না হয়। তো এটা হয়তো একদম
স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবো, যে যাদের যাদের ফেরত দেওয়া হয়েছে, যাদেরকে নিতে পারেনি, হয়তো নাম মেনশন করবো না, এগুলো দিয়ে দেবো সময় করে ফিল্টারিং করে। আজকে থেকে শুরু হয়েছে, 1 তারিখ থেকে যেহেতু ক্লাস, যাদের কি করতে পারে না তাদেরকে ওইভাবে ফেরত দেওয়া হবে আর কি। জি জি দাদা, ধন্যবাদ। আরিফুল ইসলাম ভাই। জি ভাইয়া, ওই আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে ভাইয়া আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করেন, যদি পার্সোনালি আমি আমি ইউআই ইউএক্স নিয়ে কাজ করি ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া। জি আচ্ছা, ওই যে ভাইয়া এখানে যদি নতুন কেউ থাকে তাহলে ভাইয়া আমি একটু একটা জিনিস বলি। যেমন আমার একটা ছোট ভাইয়া, ও ফ্রি ছিল, তো ও কি করছে, অনলাইনে ভিডিও এডিটিং করা যায়। এই অনলাইনে ভিডিও এডিটিং কইরা বর্তমানে ও মেবি লেভেল 2 সেলারে চলে গেছে। জাস্ট অনলাইনে ভিডিও এডিটিং প্রাথমিকভাবে শুরু করছে, তারপরে আরো স্কিল বাড়াইছে। আর বেসিক ভাবে এটাই শুরু করছে, কোনো এই ভালো ডিভাইস ছিল না, তারপরেও চেষ্টা করে গেছে, ও অনেক সাকসেস হয়ে গেছে। আর এরকম পেইড কোনো ক্লাস করে নাই, ফ্রি ক্লাস করেও অনেক এই সাকসেস হয়েছে। রাইট। সো এই বিষয়টা আমি বললাম, অনেকে যে স্কিল ছাড়া চলে, মানে অনেকে তো এগুলা স্কিল শেখানো যাবে না। যেমন আপনি ইউআই ইউএক্স নিয়ে কাজ করেন, এখানে তো এই সময়টা আপনি দিতে পারবেন না, কারণ আপনারও একটা প্রফেশন আছে অনলাইন ইয়েতে, ফাইবারে। এত সময় তো আপনি দিতে পারবেন না, এটা তো বোঝা উচিত না। আমি এই বিষয়টা নিয়ে বললাম যে আমি সবার বলি, আমি মানে এখানে আমি ক্লাস নিই, ফ্রি ক্লাস নিই। আমি জানি না আপনি আগে জয়েন করেছেন কিনা, আমি সেই 19 সাল থেকে, করোনার সময় থেকে আমি হচ্ছে ফ্রি ক্লাস নিই, বা আমার পেইড ক্লাসের পাশাপাশি আমার ফ্রি ক্লাস থাকে। আমার শেখাতে ভালো লাগে, এটা আমার একটা ভালো লাগার জায়গা, যে কারণে আমি প্রায় আমার ফ্রি ক্লাস থাকে। সো যে ব্যাপারটা হলো, আমি যে আপনারা বেটার কিছু করেন, আমার প্রত্যেক মাসে কোনো না কোনো স্টুডেন্ট লেভেল পায়, এটা হচ্ছে আমার প্রাপ্তি। একটা স্টুডেন্ট আমার কোর্স থেকে কত কি করে, একটা স্টুডেন্ট হয়তো 2-3 হাজার টাকা দিয়ে আমার কাছে একটা কোর্স করে, কিন্তু ওই ছেলেটা যখন সে তার পায়ে দাঁড়ায়, তার পুরো ফ্যামিলিটা যখন তার এই কোর্স থেকে বেটার কিছু করতে পারে, সেই কোর্স শেখার পরে সেখান থেকে বেটার কিছু করতে পারে, সে যখন একটা পোস্ট করে তার মাসে এত টাকা ইনকাম, আমার এই বিষয়টা হচ্ছে আমার প্রাপ্তি। আমার খুব ভালো লাগে এটা দেখতে। সো আপনাদেরকে এগুলো বলার পিছনে কারণ হলো কি, আপনারা সবাই এগুলো ট্রাই করেন, একবার ঘুরে দাঁড়ান, যা কিছু করছেন পিছনে সব শেষ, দেখবেন নতুন করে পথ চলা শুরু হবে, অনেক ভালো কিছু করতে পারবেন। ফ্রিল্যান্সিংটা এমন একটা জায়গা, এখানে একবার শুরু হয়ে গেলে, কোনো কারণে যদি আপনি একবার শুরু করে ফেলতে পারেন, আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবে। আপনি যে কোনো ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবেন, যে কোনো ক্লায়েন্টকে। এটা যে কোনো ভাবে আপনি প্রথমটা শুরু করাটা ধাপটাই অনেক কঠিন। শুরু করেন, বেটার রেজাল্ট পাবেন। আমি বিজয় আজকে সাপোর্ট দিচ্ছি, আমি 2-3 বছর যাবত সাপোর্ট দিচ্ছি। একটা সময় এসে আমি থাকবো না, আপনাদের মধ্যে থেকে কেউ একজন লিডার চলে আসবে, যে এমন করে আবার সাপোর্ট দিবে, আরো কিছু ফ্রিল্যান্সার তৈরি হবে। আমি গত 3 বছরে হয়তো 100+ হয়তো লেভেল পাওয়া স্টুডেন্ট তৈরি করছি। এখন এমন একজন হয়তো কেউ আসবে যে 1 বছরে 100 উপরে লেভেল পাওয়া স্টুডেন্ট তৈরি করে ফেলবে। সো এটা কারা হবে? আপনারাই তো হবেন। শুরু করেন, শুরু না করলে এটা শেষ হবে না। একবার শুরু করে ফেলেন, একবার যদি শুরু করে দেয়। আশিক ভাই মানে প্রচন্ড হতাশা নিয়ে আমার কাছে আসছিল, খুব হতাশ, কিন্তু এই ব্যক্তিটা এত মানে অল্প সময় 2 মাস ওনার ক্লাস চলতে, 2 মাসের মধ্যে লেভেল 1 সেলার হয়ে গেছে। কোর্স এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি ওনাদের। এগুলো বলার মতো সুযোগ কেন হয় আমার? কারণ আপনারা আশিক ভাইয়ের মতো যারা খুব অ্যাক্টিভ, তারা ভালো কিছু করতে পারতেছে, যারা ভালো কিছু করছে, যারা কাজ পাইছে, তাদের কিনা কথা বলতে আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে আমার প্রাপ্তি। আপনারা যেন ইন্সপায়ার হন, আপনারা যেন শুরু করতে পারেন। সো যারা শুরু করেছে, যারা ভালো করেছে এবং যারা ভালো করতে পারেনি, সবার জন্য আসলে মূল বিষয়টা হচ্ছে যে ভালো একটা স্টেপ নেওয়া। একটা স্টেপ নেন, আপনি দেখবেন ধীরে ধীরে সবকিছু সুযোগ হয়ে যাবে। আমি ছোট্ট একটা কাজ করছিলাম, কোন একটা স্টুডেন্ট, প্রফেশনাল বিষয়টা কি লাস্ট কথা বলে রেখে দিব। ছোট্ট একটা কাজ করছিলাম কোন একটা স্টুডেন্টের মাধ্যমে, সে আবার বলছে ভাই আমার মানে পেমেন্ট করবেন কবে। সো এটা আমার অনেক আগে ছিল, এটা খুব সম্ভব হচ্ছে 2021-এর দিকে ছিল, যে ভাই আমার পেমেন্ট করবেন কবে। সো আমি 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 সত্যি জানি না যে তারা পেমেন্ট করব বা পেমেন্ট করতে হবে। আমার একটা ইচ্ছার একটা ডিজাইন করে দিছিল, সে ভাই বলছে ভাই পেমেন্ট করবেন কবে। তো তার এটা তো শোনার পর আমি তাকে পেমেন্ট করে দিছি, যে কোনো একটা কাজ করে দিছি আমি, সাথে সাথে তাকে পেমেন্ট করেছে।
ওইটা থেকে আমার একটা মাথার মধ্যে একটা থিঙ্ক আসছে যে আসলে মানে লোকাল মার্কেট প্লেসে তো কাজ করা যায়, এই ক্লায়েন্টগুলো কোথায় কাজ করে, এগুলো আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, কোথায় ইউজ করা যায়। আমি এই বিষয়টা চিন্তা করতে করতে আমি একটা মার্কেটিং পলিসি বের করেছি। তখন আমার একটা 600 টাকা আমি একটা মানে কোর্স ফি দিয়েছিলাম। এখানে প্রায় অসংখ্য স্টুডেন্ট ভর্তি হয়েছিল। এখানে আপনাদের মধ্যে থেকে হয়তো কিছু স্টুডেন্ট আছে, মাত্র 600 টাকা দিয়েছিলাম যে আমি সবগুলো করে দেবো, এখানে একদম রিভিল করে দেবো। আশ্চর্যজনক বিষয় হলো যেটা, সেখান থেকে আমার মনে হচ্ছে 11 জন না 12 জন স্টুডেন্ট যেন ওইখান থেকে লেভেল পাইছে। সো যেটা হলো যে জায়গাটাকে তৈরি করে দিতে হবে। আমি এক জায়গায় ধাক্কা খাওয়ার পর আমার কাছে মনে হলো এই জায়গাটাতে আমি কাজ করতে পারি, তাহলে আরো বেটার কিছু বলবেন কাজ করতে পারবে। সো আপনারা যারা যারা এই জায়গাটাতে নিজেদেরকে যদি একটু মানে একটু যদি ট্রাই না করেন, তাহলে আসলে বেটার কিছু বের হওয়াটা খুবই কঠিন। ফাইবার হচ্ছে একমাত্র পৃথিবীর সবচেয়ে সহজ মার্কেট প্লেস। আপনি আপওয়ার্কের দিকে যান, আমরা আপওয়ার্কে গেলে ক্লায়েন্টদের সাথে মিটিং এ আসতে হয়। আপনাদের সাথে যেমন মিটিং করছি এমন মিটিং এ আসতে হয়, এবং আপনাদের সাথে যেভাবে কথা বলছি এমন করে ক্লায়েন্টকে কথা বলে বুঝাইতে হয় যে এই প্রজেক্টটা এই কারণে তোমার আমার কাছ থেকে করা উচিত। আমরা যারা ইউআই ইউএক্স ডিজাইনার তারা হয়তো জানেন, তারা আমাদের মূলত প্রবলেম সলভিং কাজ, আমাদের প্রবলেম সলভ করতে হয় যে এই ওয়েবসাইটের এই প্রোডাক্টটা তোমার এখানে রাখলেই চলবে, অন্য কোথাও রাখলে এটা চলবে না। এবং এইখানে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট কি আসবে, লোকজন আসবে, এবং এই লোকজনগুলো তোমার এখানে থাকবে, অন্য সাইডে যাবে না। মানে অসংখ্য বিষয় তাকে বুঝাইতে হয়। তা আমাদের কি করতে হয়, প্রবলেম সলভ করতে হয়। প্রবলেম সলভ করে ক্লায়েন্ট যদি মনে হয় না ঠিক আছে আমি তোমার কথায় স্যাটিসফাইড, তাহলে তোমার কাজটা দিব। তাহলে আপনি যদি এই জায়গা থেকে যখন ফাইবারের কথা চিন্তা করেন, আপনারা যারা আপওয়ার্কের কাজ করেন তারা অবশ্যই জানেন ক্লায়েন্টদের সাথে মিটিং এ আসতে হয় এবং প্রবলেম সলভ করে অ্যাকশন দেখাতে হয়। কল টু অ্যাকশন যে বিষয়টা বলি আমরা, কল টু অ্যাকশন বাটন, আপনার প্ল্যানিং অ্যাকশনটা দেখাইতে হয় তাদেরকে যে আমি এই প্ল্যান এইভাবে আগাবো। তোমার লাইনটা একটু কেটে যাবে। ফাইবার হচ্ছে সবচেয়ে সহজ এবং সিম্পল একটা ওয়েবসাইট যেখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক অংশে বেশি। কাজ করেন, বেটার কিছু শেখার জন্য টাকা দিয়ে বেটার কিছু শিখবেন, যার কাছে শিখবেন সেটা জন্য জীবনে কাজে লাগাইতে পারেন, নিজের সময় বাঁচবে, টাকাও বাঁচবে। ভালো থাকবেন। তোমাকে ইয়ে দিব মশারি শুকাইছে? অনেক কষ্ট করে খাইছি আজকে। হুম, পুরা ইয়াতেই পানি দিবে না হালকা? ভাতের সাথে রুটিতে ওই লবণ আর এই লবণে, ওই যে আমি পাশ থেকে একটু ছাড়ছিলাম প্রথমটা খাওয়ার পরে মনে হইলো যে আর একটা রাখি আর কি। তো ওই পরের ওই বেশি ভাজি দিলে তো লবণ আরো বেশি দেয়। ডিম দিয়ে দিতে হবে লবণটা। ভাই একটু নোট দিয়ে রাখি, নতুন কোনো শীত আসছে কিনা আর কিছু, পরে সকালবেলা দিয়ে খাওয়ার পরে পেট আসলে ভর্তি হয়ে গেছে তো শুয়ে যাবো। সামনে তো কিছু খাইনি, কেউ নাই তো। হ্যাঁ না, আমি আর দেরি করি নাই, মামির সাথে কথা বলেই বের হয়ে গেছি। ওই যে বাইরে খাইছিলাম আর কি, কলিজা সিঙ্গারা খাইছি একটা, অনেক বড়, 20 টাকা, অনেক বড় আর কি। তারপরে চপ খাইছিলাম শুরুতে একটা, ওইটা মনে হয় 10 টাকা, আর 2 টাকা দিয়ে মনে হয়
আলুর চপ খাইছিলাম না ছোট করে আর কি, তেমন জিনিস লাগিয়েছে। খাইছি দেখে মানুষ অনেক খায়, অনেক কষ্ট করে সবুজ করছি, পরে দেখলাম যে মানুষ একটু মজা করে কি খায় আমি একটু দেখি, পরে খাইছি আর কি। কিন্তু ছোট ছোট খাওয়ার আরো জিনিস খাইছেন, পিঠা টিঠা খাইতেন। না, পিঠা খাইলে আবার ঝাল লাগে তো, দুনিয়া সব কিছু আছে কিন্তু পিঠা ঝালে পরে আমার মানে বাবা পিঠা না? ভালো পিঠা আছে, তারপর ওই মিষ্টি জিনিস ভাবলাম যে আজকে চল নিয়ে খাওয়া বেশি হয়ে গেছে, আসছেন তো? এই চিন্তা করে ইয়া করে খাই না। কিন্তু তেল খাওয়ার পরে আবার মাঝখান দিয়ে এগুলো খাইছি, আবার ওই ফুফু দিছে চা আর বিস্কুট, খিদে গেছে নষ্ট হয়ে যায় আর কি, আমার পেট লো হয়ে গেছে, জ্যাম হয়ে গেছে আর কি, এই জন্য খারাপ লাগতেছে, এই জন্য কাজেও আর মন একটা বসতেছে রুটি না। খাইতেন নাকি, যে এত কিছু খাইছিলেন পরে খেতে একটা রুটি? ওই তো ওই যে পরেরটা নেওয়ার পরে চিন্তা করতেছিলাম, ওই যে একটু মাথা দিয়ে একটু এত কিছু ছিঁড়ছিলাম, খাইয়েছেন আমি তো জানি না, আমি তো ভাবছিলাম না অনেক অনেক হাসছেন, আমি আরো মোটা মোটা দুইটা রুটি দিয়েছি। হ্যাঁ অনেক কষ্ট হয়ে গেছে। কি কাজ করে বইয়া বইয়া, এই পুরাতন শীত ধরে ধরে সারাদিন বইয়া বইয়া যাচ্ছে কাজ করে। দেখি ইয়া ভাইরে একটা মেসেজ দিয়ে রাখি, তখন অন্য কোনো শীত থাকলে পরে দিব। খারাপ লাগতেছে, ডাক্তার মাঝে শুয়ে যায়, পেটটা ফুলে আসছে, এই তেলের জিনিস খাইলে একদিনে বেশি, একটা খাইছি ঠিক আছে, অতিরিক্ত খাইয়ে ফেলছি। কলিজা সিঙ্গারা দেখে আর বললাম কলিজা সিঙ্গারা কখনো খাই নাই, একটু দেখি কেমন খাই। তার সিঙ্গারা পর্যন্ত ঠিক আছে খাইছেন, আবার যদি খেতে গেছেন কোনগুলা? আলুর চপটা খেয়ে। না, আলুর চপ আগে নিয়েছি 10 টাকার একটা, হ্যাঁ ওটা খাওয়ার পরে দেখলাম সিঙ্গারা, আচ্ছা ঠিক আছে তাহলে এই যে খাওয়া যখন শুরু করছি একটু সিঙ্গারাটাও খাই। সিঙ্গারা খাওয়ার পর মনে হলো ওই যে ওখানে ইয়ে ছিল আর কি, ফুলকপি ছিল ছোট্ট করে, কিন্তু ফুলকপিটা হাত দিয়ে দেখি ফুলকপি গেছে ঠান্ডা হইয়া, ভাল লাগে না। এখন গরমে হাত দিয়েছি বলে এটা কি, বলো আলুর চপ, তখন 2 টাকা বা 3 টাকার আলুর চপ খাইছি আর কি। হুম, খাইয়া তারপরে আস্তে আস্তে পরে চিন্তা করলাম এদিকে অনেক দিন হয়েছে ফুফুর বাসায় তো যাই না, তো একবার ফুফুকে দেখে কি আসি আর আছে কি। এখানে? বাসা শিমুলাপার সাথে দেখা হলো, ফুফু আছে, ফুফুর সাথে কথা বলে আসলাম। দোয়েল মনে হয় ভিতরে আছে, আর নিজুম ভাই আছে লালমনিরহাট না রং কোথায় জানি, জেলায় জেলায় ঘুরতেছে আর কি, নির্বাচনী হাওয়া বইতেছে না। আর ওইখানে যায় দেখি ওই রুমের মধ্যে শেখ মুজিবের মূর্তি লাগানো, এইদিকে ছবি, ওইদিকে ফুফুদের ছোটবেলায় ওই নিজুম ভাইকে নিয়ে মনে হয় প্রথম যখন বেবি হয়েছে, ছবি আর ছবিতে পুরো ভরায় রাখছে পুরো ঘর, দিচ্ছি। কি যে একটা অবস্থা। কদিন পর পর আমাদের কথাটা কি তো করবো? বলে, আর রাস্তাঘাট তো কাটাকাটি ভয়াবহ অবস্থা, কথাটা তো বলে তারপরে চলে আসলাম। গেছেন কেমন আপনারা? ওই দিক দিয়ে কাজ এক পাশ দিয়ে গেছি আর কি, দেখে মনে হচ্ছে ভূমিকম্প হয়েছে, রাস্তা এমন ভাবে কাটছে একেবারে গাতার মধ্যে অনেক পড়ে যায় এরকম অবস্থা, মাটি একদিকে ফাইটে গেছে আর কি, মানে পা দিলে মনে হচ্ছে দাই কোথাও কি না, মাঝখান দিয়ে বিদ্যুতের লাইন, খুঁটির লাইন, আর এদিক দিয়ে মানুষ ভিতর দিয়ে ঢুকে পড়ে আর কি, একসাথে দুজন মানুষ ঢুকতে পারে না, এই অবস্থা। পুরা রাস্তা এইভাবে কাইটা পুরা বাসার সামনে রেখে দিচ্ছে আর কি। তো বাড়ি উঁচা হয়ে গেলে ওনাদের বাড়ি আবার নিচু হয়ে যাবে, তখন পানি ঢুকে যাবে, তখন এইটারে আবার উঁচা করতে হবে, অনেক টাকা খরচ করতে হবে, বহুত ফ্যাসাদে আছে, আর এগুলা কবে ঠিক করবে সেটাও জানে না। কিন্তু সব জায়গাতেই কাটাকাটি করলে আবার ঠিক কেউ নাই, এতদিন কেউ রাখে না। ওরা নির্বাচনকে উদ্দেশ্য করে এগুলো আর কি কাটাকাটি শুরু করছে, আরো 1-1.5 বছর আগে থেকে শুরু করলে এতদিনে পাকা হয়ে যাইত। এই হচ্ছে অবস্থা, না, বেশি খারাপ না। এই আয় আয়, আমি রেকর্ডার বন্ধ করি না তো।